অন্যদিকে বান্ধবী আর ওর বান্ধবীরা একজনকে দেখে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সবার মনে একটাই প্রশ্ন, এই ব্যক্তি মেহরাতের সাথে এখানে কি করছে? এতক্ষণ খুশি থাকলেও ওই ব্যক্তিকে দেখে বান্ধবীর মন খারাপ হয়ে যায়। ওই ব্যক্তি নাচে ব্যস্ত, সে এখনও বান্ধবীকে খেয়াল করেনি। বান্ধবীর মন খারাপ দেখে ওর বান্ধবীরা স্টেজে বসা অবস্থায় ওকে বলে যেন মন খারাপ না করে, হলুদে মনোযোগ দেয়। মেহরাতের নাচ শেষ হলে সবাই হাততালি দেয় আর সে স্রোতের দিকে এগিয়ে যায়। সে স্রোতের দিকে ডান হাত বাড়িয়ে দেয়। স্রোত ইতস্তত বোধ করছে, সবার দৃষ্টি ওদের দিকে। মেহরাতের মুখের ভঙ্গিমা, চোখ যেন বলে দিচ্ছে, আমি অপেক্ষা করছি তো স্রোতসিনী, হাত ধরুন, উঠে আসুন। স্রোত মেহরাতের হাতে হাত রাখে। মেহরাত তাকে স্টেজের সামনে নিয়ে এসে হাত ছেড়ে দেয়। স্রোত আর বাকি সবাই মেহরাতের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে সে কি করতে চায়। স্রোতের হাত ছেড়ে দিয়ে মেহরাত এক হাঁটু গেড়ে বসে স্রোতের দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে দেয় আর বলে, উইল ইউ বি মাই বেটার হাফ স্রোতসিনী? সারা জীবনের জন্য আমাকে আপনার স্রোতে গা ভাসানোর জন্য সম্মতি দিবেন স্রোতসিনী? মেহরাতের কথা শুনে সবাই স্রোতের দিকে তাকায়। স্রোত শান্ত দৃষ্টিতে মেহরাদের মুখপানে তাকিয়ে আছে। মেহরাত স্রোতের উত্তরের অপেক্ষায়, চোখ যেন বলে দিচ্ছে, এত সময় নিচ্ছেন কেন স্রোতসিনী? তাড়াতাড়ি করুন। স্রোত এবার তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে শান্তভাবেই বলে ওঠে, ইয়েস আই উইল। মেহরাতের অধর প্রসারিত হলো, চোখে মুখে প্রশান্তির ছায়া। সবাই চিৎকার করে উঠল। মেহরাত স্রোতের বাঁ হাতের অনামিকার রিংটা পরিয়ে দিল। এখন স্রোতের পাশে মেহরাতকে বসানো হয়েছে, বাকিদেরও আপ্যায়ন করা হয়েছে। এরই মাঝে ওই ব্যক্তি বান্ধবীকে খেয়াল করে। সে বুঝে উঠতে পারে না বান্ধবী এখানে কি করছে। এবার বান্ধবীদের নাচের পালা। বান্ধবীরা নাচবে আর এদিকে স্রোতকে মেহেদি দেওয়া হবে। বান্ধবী নিজেই গেয়ে উঠল, চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচবে কি মাথার চুল খোলায়, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মেহেদি দেওয়ার পুরোটা সময় মেহরাত এক দৃষ্টিতে স্রোতের হাতের দিকে তাকিয়েছিল। আরেকটা চমৎকার ব্যাপার হলো, মেহরাত একটা ডিজাইন করিয়েছে ওর বাম হাত আর স্রোতের ডান হাত মিলিয়ে, যেটা শুরু মেহরাতের হাতে আর শেষ স্রোতের হাতে। স্রোত চুপচাপ মেহরাতের কাণ্ড দেখেছে। স্রোতের বান্ধবীর তো হেসে কুটি কুটি। একজন তো স্রোতের কানে কানে বলেই দিল, অনুষ্ঠান শেষে সবার খাওয়া দাওয়ার পালা। সবাই নিচে চলে যায়। মেহরাত স্রোতের পরিবারের সবার সাথে তার ভাই বোনকে পরিচয় করিয়ে দেয়। রিহানা রায়হানের ছোট বোন। কলেজ খোলা থাকায় সে আজ বিকালে আসছে। পরিচয় পর্বে শেষে মাধবী বুঝতে পারল সে ব্যক্তি মেহরাতের চাচাতো ভাই। মাধবী খেয়াল করলো তার ফোনটা তার হাতে নেই, ছাদে ফেলে এসেছে। সে ছাদে চলে যায় ফোন আনতে। ওই ব্যক্তিও বান্ধবীর পেছন পেছন ছাদে চলে যায়। বান্ধবী ফোন নিয়ে পেছনে ঘুরতে দেখতে পায় রায়হান তার সামনে দাঁড়ানো। হঠাৎ রায়হানকে তার পেছনে দেখে সে ভয় পেয়ে যায়, তবুও তাকে এড়িয়ে চলে যেতে সামনের দিকে কদম ফেলে বান্ধবী। কদম ফেলতেই রায়হান তার পথ আটকায় এবং শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, তোমাকে আবার খুঁজে পাবো কখনো ভাবিনি। খুঁজছেন নাকি? অনেক খুঁজেছি, অনেক। তোমার ফ্রেন্ডরা কেউ তোমার খোঁজ দেয়নি। আমি নিষেধ করেছিলাম। হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ? আপনার অজানা নয়। বাদ দিন, কেমন আছেন রায়হান ভাই? তার ছেলের সাথে জিজ্ঞাসা করে বান্ধবী। ভালো। আকাশের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে বলে রায়হান। ইরা আপু কেমন আছো? বিয়ে করবেন কবে? যাক, আত্মীয় হয়ে গেলাম, বিয়ের দাওয়াত পাবো। স্মিত হেসে বলে বান্ধবী। মুখে সবসময় হাসি রাখা প্রয়োজন। এই হাসি শত্রুকে কনফিউজড করে দেয়। বান্ধবীর মুখে হাসি দেখে রায়ান অবাক হয় বটে। 1 বছর আগে যে মেয়েটা তার পেছনে পাগলের মতো ঘুরত, ইরার সাথে সম্পর্ক আছে শুনে যে মেয়েটা সবার সামনে কান্না করেছিল, সে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে হেসে হেসে দাওয়াত চাচ্ছে। বুক ভরা নিঃশ্বাস ফেলে রায়হান বলে,
ওই দিন 1 উইক পরেই আমি জানতে পারি ইরা আমাকে ঠকিয়েছে। শি ওয়াজ ইন এ রিলেশনশিপ উইথ অ্যানাদার ওয়াজ শি চিটিং উইথ মি। মান্ধবী বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল, তারপর হেসে ফেলল। তাই বুঝি আমাকে খুঁজছিলেন? তুমি হাসছো কেন? এই যে আপনি আমাকে অপশন হিসেবে খুঁজছিলেন। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম আমি তোমাকে মিস করছি। প্রতিদিন কোচিংয়ে আমার দিকে ডেপ ডেপ করে তাকিয়ে থাকা, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা মেয়েটাকে আমি মিস করছিলাম। আপনি ইরা আপুকে ভালোবাসতেন, সবার সামনে বলেছিলেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আমাকে ঠকিয়েছে। শক্ত গলায় বলে রায়হান। মান্ধবী চুপ করে রইল। রায়হান এবার মান্ধবীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কি এখনো ভালোবাসো মাধবী? এই প্রশ্ন আশা করেনি মান্ধবী। সে সময় নেয়, স্মিত হেসে বলে, পৃথিবীর কত অদ্ভুত নিয়ম, তাই না রায়হান ভাই? আমরা যাকে ভালোবাসি সে ভালোবাসে আরেকজনকে, আর সেই আরেকজন আবার ভালোবাসে অন্যজনকে। আমরা কেউই মনের মানুষ পাই না, কোথাও কেউ নেই আসলে। কথাটা বলে মান্ধবী নিচে চলে যায়। তার টলমলে চোখগুলো রায়হান দেখতে পায় না। সে মান্ধবীর যাওয়ার পানে চেয়ে আছে। মান্ধবীর শেষ কথাটা ভাবতে রায়হানের অধর প্রসারিত হলো। সে মান্ধবীর যাওয়ার পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, এবার তোমাকে হারাতে দিব না মাধবী। নিজের করা ভুল নিজেই এবার শুধরে নিব। 1 বছর ভুলের শাস্তি ভোগ করেছি, এবার প্রায়শ্চিত করার পালা। মান্ধবীর রুমটা বেশি বড় হয়, সবাই এই রুমে আড্ডা দিতে বসেছে। ড্রয়িং রুমে বড়রা আছে বলে তারা সবাই এই রুমে চলে আসে। এখন বাজে রাত 12টা। বাড়িতে এই তরুণরা ছাড়া আর কেউ নেই। বড়রা সবাই যার যার রুমে গিয়েছে আগেই। মেহমান যারা ছিল তারা এই বিল্ডিংয়েরই, তারাও যার যার বাসে চলে গিয়েছে। স্রোতের এত ভিড় ভালো লাগে না, কিন্তু কিছু করেনি। সবাই জোর করে বসিয়ে রেখেছে। সে একবার বিরক্তি নিয়ে উঠতে নিচ্ছিল, তখনই মেহরাত বলে, থাকুন না স্রোতস্বিনী, ভালো লাগছে তো। মেহরাতের কথা সে ফেলতে পারে না, কেন জানি সে বসে রইল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। এরই মাঝে স্রোত বলে, তোমরা আনন্দ করো, আমি ফ্রেশ হতে চাই। এই ভারী সাজ পোশাক আমার বিরক্ত লাগছে। সবাই জানে স্রোত কেমন, তাই এখন আর কেউ আটকায়নি। অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকাল সকাল উঠতে হবে। মেহরাদের ভাই বোনেরা জানিয়েছে তারা একটু পর রওনা হবে। বিয়ে বাড়িতে আনন্দ না হলে কি ভাল লাগে? ওদের বাড়িতে তো আর মনে হয় না যে বিয়ে। স্রোত চলে যাওয়ার একটু পরে মেহরাত ওয়াশরুমের নাম করে বেরিয়ে যায়। টেবিলের ওপর থেকে একটা বাটি নিয়ে স্রোতের রুমে যায়। রুমে গিয়ে বুঝতে পারে স্রোত ওয়াশরুমে। সে দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। স্রোত হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে রুম অন্ধকার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে অন্ধকার ভয় পায়। ওয়াশরুমের আপচে আলো রুমে আসে। এতে স্রোত বুঝতে পারে রুমে কেউ আছে। সে রেগে ধমকে ওঠে, কে এখানে? আমার এসব ফাজলামো একদম পছন্দ না। কারো সারা শব্দ নেই। স্রোত আবার কিছু বলতে যাবে, তখনই টের পায় সেই মানুষটা তার পেছনে। মানুষটার গরম নিঃশ্বাস স্রোতের ঘাড়ে পড়ছে, সাথে অপরিচিত পারফিউমের ঘ্রাণ তো আছে। মেহরাত তার পেছনে বুঝতে পেরেই চকিতে পেছনে ফিরে সে আর বিস্ময়ের সাথে বলে, মেজর সাহেব, আপনি এখানে? মেহরাত হাসলো। কোনো কথা না বলে তার হাতের বাটিটা থেকে হলুদ নিয়ে স্রোতের গালে লাগিয়ে দিয়ে বলল, শুভ হলুদ স্রোতস্বিনী। স্রোত যেন অবাক হতেও ভুলে গিয়েছে সে এখানে হলুদ লাগাতে এসেছে। মেহরাত এবার রুমের আলো জ্বালিয়ে বিছানায় বসে বলতে শুরু করলো, আমার বিয়ে, আমার হলুদ সন্ধ্যা, আমার বউ, আর আমি নাকি হলুদ ছোঁয়াতে পারবো না? এটা কি ঠিক? আপনি বলুন স্রোতস্বিনী। স্রোত আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে বিস্ময় নিয়ে মেহরাতের কথা শুনছে। মেহরাত আবার বলল, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন, আমাকে হলুদ লাগিয়ে দিন। সময় নেই, চলে যাব তো এখন। স্রোত সামনে হেঁটে গিয়ে বলল, আপনি কি আসলেই পাগল? বউয়ের সাথে পাগলামি করব না তো কার সাথে করব? আজীব। নিন নিন, হলুদ লাগিয়ে দিন। আপনি আমায় হলুদ না লাগালে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হবে না তো। কিছু একটা মনে করে মেহরাত আবার বলল, এই ওয়েট ওয়েট, আপনার হাত দুটো দেখি মেহেদির কেমন রং ধরেছে। স্রোত হাত বাড়িয়ে দেয়। তার হাত দেখে মেহরাত আনন্দের সাথে বলে, মাশাল্লাহ, অনেক সুন্দর রং ধরেছে। জানেন তো, কনের মেহেদি রং যত গাঢ় হয় স্বামী নাকি তত বেশি ভালোবাসে। দেখুন
আপনার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে, তবু আপনি বুঝলেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। শেষের কথাটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলে মেহরাত। মেহরাতের কাণ্ডে স্রোত হেসে ফেলে, তখন আবার বলে, হাসবে না, সত্যি বলছি, নিন এখন আমায় হলুদ লাগিয়ে দিন তো। হলুদের বাটিটা স্রোতের সামনে এগিয়ে দিয়ে বলল মেহরাত। মেহরাতের পাগলামিগুলো স্রোতের ভাল লাগছে, খুবই ভাল লাগছে। সে বাটি থেকে হলুদ নিয়ে মেহরাতের গালে ছুঁয়ে দিল। মেহরাত হাসলো, প্রশান্তির হাসি। এবার সে উঠে দাঁড়িয়ে বলল, আজ আসি, কাল আপনাকে নিজের নামে লিখে নিতে চলে আসব। কাল থেকে আপনি আমার, পুরোটাই আমার, স্রোতস্বিনী, একান্তই আমার। মেহরাত দরজা খুলতেই দেখতে পাই দরজার বাহিরে সবাই কোমরে হাত দিয়ে দাঁড়ানো। বান্ধবী দুষ্টুমি করে বলল, ভাইয়া এটা আপনার ওয়াশরুম। বান্ধবীর কথা শুনে সবাই জোরে হেসে ফেলল। মেহরাত বোকা হাসি দিয়ে একবার পেছনে স্রোতের দিকে তাকায়, তো একবার বাহিরে সবার দিকে তাকায়। স্রোত কটমট করে মেহরাতের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই জ্বালিয়ে দিবে। এরই মাঝে নবীন, আরিফ আর রায়হান মেহরাতকে ধরে বলে, ভাই আমাদের পাশেই অনেক ওয়াশরুম আছে, তুমি তাড়াতাড়ি চলো। এই কথা শুনে আরেক দফা হাসি রোল পড়ে যায়। ওরা চলে যায়। স্রোত শান্ত ভঙ্গিতে দরজার সামনে আসতে দেখতে পাই বিচ্ছু বাহিনী হাসছে। স্রোতকে দেখতেই বলে ওঠে, তুমি ওয়াশরুমে কি করছো শ্রোতাপু? স্রোত ওদের কথার মানে বুঝতে পেরে ধ্যাত বুলে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। সবাই একে অপরে মুখ চাউচাই করে জোরে হেসে ফেলল। দিনটা শুক্রবার। সকাল থেকেই দুবাড়িতে আনন্দের ঢল নেমেছে। সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কত কাজ। স্রোতকে সাজানোর জন্য আজ পার্লার থেকে লোক আসবে। স্রোত প্রথমে নাকচ করে দিলে তার মামি এসে তাকে বুঝিয়ে বলে, স্রোত মা, দেখো আজকের দিনটা কত সুন্দর। আজ তোমার বিয়ে, আমরা সবাই কত খুশি। দেখো এই দিনটা নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে। আজই তো সাজগোজ করার দিন, আজই তো মন ভরে তুমি সাজবে। এই দিন আর আসবে না মা, আজ সবচেয়ে বেশি তোমাকে সুন্দর লাগতে হবে, তুমি নিষেধ করো না। মামির কথা শুনে স্রোত রাজি হয়, তবে বলে দেয় ভারী সাজ যেন না দেয়। তারপর মামি সবাইকে বলে স্রোতের রুম খালি করে দিয়েছে, এখন একটু একা থাকা প্রয়োজন। স্রোত দরজা বন্ধ করেই বসে আছে। সে ভাবছে মাত্র কয়েকদিনেই তার জীবন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। কখনো বিয়ে করবে না বলে ঠিক করে রাখা মেয়েটা আজ বিয়ে। তার ভয় ছিল, তার মায়ের সাথে যা হয়েছে তা হওয়ার ভয়, কিন্তু মেহরাতকে দেখে তার মন সায় দিয়েছে যে এমন কিছু হবে না। সে লোকটাকে ভরসা করে দেখতে চায়। তবুও তার মনটা আজ ভীষণ খারাপ। মা নেই বলে মায়ের কত স্বপ্ন ছিল মেয়েদের বিয়ে নিয়ে, আজ বিয়ে, অথচ মা নেই। স্রোতের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই সে দেখল তার বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে সাদা ধোঁয়া ঘিরে ফেলেছে জায়গাটাকে। এই অন্ধকার থেকে এক শাড়ি পরিহিত মানবী তার দিকে এগিয়ে আসছে। স্রোত বোঝার চেষ্টা করছে কে এটা। আফসা মানবী যখন স্রোতের অনেকটাই কাছে চলে এসেছে, স্রোত তখন উঠে দাঁড়ালো। সে আফসা মানবী হাসছে, তার চোখে মুখে আনন্দের ছোঁয়া। স্রোত অস্পষ্ট স্বরে ডেকে উঠল, আম্মু। স্রোত তখন দৌড়ে মানবীকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পায় না। সে যত এগোয় মানবী তত পেছনে যায়। স্রোত কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। মানবী মুখে হাসি রেখে জিজ্ঞাসা করে, কাঁদছিস কেন স্রোত? আমি তোমাকে ধরতে পারছি না কেন আম্মু? কাঁদতে কাঁদতে বলে স্রোত, আমাকে তো এখন ধরা যাবে না, আমি যে ধরা ছোঁয়ার বাইরে। আম্মু জানো আজ আমার বিয়ে, আমি বিয়েটা করতে চাইনি। আমি তো দেখেছি তুমি কি কি সহ্য করেছো, কিন্তু জানি, আমি সব জানি। পাগল মেয়ে আমার, সবাই কি এক হয় বল? তোর বাবা বদমেজাজি ছিলেন। আম্মু তুমি খুশি তো বিয়ে নিয়ে? খুশি, খুবই খুশি। তুই ভালো থাকবি মা, অনেক ভালো থাকবি। তোমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, অথচ তুমি পৃথিবীতেই নেই। কে বলেছে আমি নেই? আমি আছি, আমি তোদের মাঝেই আছি। মনে রাখবি সব সময়, মা তোদের আশেপাশেই আছে। স্রোত অশ্রুসিক্ত চোখে মানবীর দিকে চেয়ে রইল। মানবী আবার বললেন, আজ আসি, ভালো থাকিস।
কথাটা বলেই মানবী হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই অন্ধকার সাদা ধোঁয়া সব মিলিয়ে গেল। স্রোত চিৎকার করে ওঠে, আম্মু যেও না আম্মু। স্রোতের চিৎকার শুনে সবাই ওর ঘরের সামনে চলে এসেছে, দরজা ধাক্কাচ্ছে। এক পর্যায়ে স্রোতের ধ্যান ভাঙলে সে বুঝতে পারে সে তার মাকে কল্পনা করছিল। দরজা ধাক্কানোর আওয়াজ শুনে সে চোখ মুছে মেঝে থেকে উঠে দাঁড়ায়। নিজেকে সামলে দরজা খুলে সামনে সবাইকে দেখে অবাক হলেও শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কি হয়েছে, সবাই এখানে কেন? মান্ধবী বলে, তুই আম্মু আম্মু বলে চিৎকার করছিলিস কেন? এমনি। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত। সবাই চুপ হয়ে যায়। স্রোতের মামি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়ের কথা মনে পড়ছে? পড়বেই। তুমি গোসল সেরে ফেলো, পার্লার থেকে মেয়েরা চলে এসেছে, তোমার অপেক্ষা করছে। স্রোত আছে বলে ভেতরে চলে যায়। সবাই ওর যাওয়া দিকে তাকিয়ে থাকে। তারপর সবাই যার যার কাজে চলে যায়। এসবই সিরাজ সাহেব দূর থেকে দেখছিলেন। বুক ভরা নিঃশ্বাস নিয়ে তিনিও চলে যান। স্রোতকে সাজানো শেষ। বান্ধবী খুশিতে বলে, আপু, তোকে তো একদম পুরো রূপকথার রানী লাগছে, পুরাই লাল টুকটুকে বউ। স্রোত এক দৃষ্টিতে আয়নার দিকে চেয়ে রইল। সে মেহরাতের জন্য বউ সেজেছে, মেহরাদের বউ। স্রোতকে সাজানো শেষ হলে সবাই চলে যায় নিজেরা তৈরি হতে। স্রোত একা রুমে তখনই ফোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। ফোনটা নিতেই দেখতে পাই মেহরাজের মেসেজ। আপনাকে বধূ বেশে দেখার তৃষ্ণায় আমি তৃষ্ণার্ত স্রোতস্বিনী, বুকটা যেন ফেটে যাচ্ছে। মেসেজটা পড়ে স্রোতের অধর প্রসারিত হলো। সাথে সাথে আরেকটা মেসেজ, একটু কল দিবেন? স্রোতের কল দেখে মেহরাত খুশি হয়ে রিসিভ করলো। কেউ কোনো কথা বলছে না, তাই নীরব। সময় নীরব, পরিবেশ নীরব। এই নীরবতাটাও যে প্রেম ও শান্তির। একসময় মেহরাত শান্তভাবে বলে উঠল, কি করছেন স্রোতস্বিনী? অপেক্ষা। কার? আপনার। ভনিতা সারাই বলে স্রোত। মেহরাত হাসলো, অদ্ভুত এক হাসি। সেই হাসিতে সুখ আছে, ভালোবাসা আছে। সময় যেন যাচ্ছেই না স্রোতস্বিনী, আপনাকে দেখার জন্য আমার চোখ দুটো অনেক জ্বালাচ্ছে স্রোতস্বিনী। ও, শুধু চোখেই যাচ্ছে আমাকে দেখার জন্য, আর কেউ না? দুষ্টামি করে বলল স্রোত। স্রোত খেয়াল করেছে সে যখন মেহরাতের সাথে থাকে তখন তার গম্ভীর ভাব কোথায় যেন হারিয়ে যায়। সেই পুরনো চঞ্চল স্রোত ফিরে আসে। স্রোতের কথাই মেহরাত শব্দ করে হেসে ফেল, বলল, আমিও তো অপেক্ষা করছি, খুব অপেক্ষা করছি। এই সময় অন্যদিন কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আর আজকে সে যাচ্ছেই না, সে স্থির হয়ে গেছে। সময়ের বিরুদ্ধে মেহরাতের অভিযোগ মন দিয়ে শুনল স্রোত। সে হাসলো, খুবই সামান্য হাসি, বলল, এখন সময়ও আপনার শত্রু হয়ে গেল? একদম। সময় আমার সাথে সতীনের মতো ব্যবহার করা শুরু করেছে, আপনার কাছে যেতেই দিচ্ছে না। মেহরাতের বাচ্চামো দেখে স্রোত স্মিত হেসে বলে, বাচ্চামো বাদ দিন, এখন রাখছি, যে কেউ চলে আসবে এখন। আমার জন্য অপেক্ষা করুন স্রোতস্বিনী, আপনার এই অপেক্ষা আর আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। গাঢ়স্বরে বলে ফোন রেখে দেয় মেহরাত। স্রোত আয়নায় নিজেকে দেখতে থাকে। অনেক সময় পার হয়। বান্ধবী এসে জানায় ওরা চলে এসেছে। স্রোত বারান্দায় যায়, গিয়ে দেখে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সবাই বের হয়। স্রোত অপেক্ষা করছে কখন মেহরাত বের হবে। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক, সে কেন এমন করছে। তখনই মেহরাত নামলো, তার পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি। স্রোত তৎক্ষণাৎ মেজর সাহেবকে রূপকথার রাজা নামে আখ্যায়িত করলো। সে রাজা আর রাজ্যের রানী হতে চলেছে সে। মেহরাত গাড়ি থেকে নেমেই উপরের দিকে তাকাতেই স্রোতের চোখে চোখ পড়ে। সে যেন জানতো স্রোত এখানে তার অপেক্ষায় থাকবে। স্রোত সাথে সাথেই রুমে চলে যায়। মেহরাত তা দেখে হাসে। মেহরাত সোফায় বসে আছে, সামনে কাজী সাহেব বসা। এখন স্রোতকে আনার পালা। বান্ধবীর সাথে রায়হানের দেখা হয়েছে। রায়হান অনেকবার কথা বলতে চাইলেও বান্ধবী যথাসম্ভব এড়িয়ে চলেছে। স্রোতকে যখন মেহরাদের পাশে এনে বসানো হয় তখন দুজনে কেউই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। স্রোতের সামনেই সে যতই পাগলামি করুক, সবার সামনে সে অন্যরকম। তবে মনে মনে ঠিকই বলেছে,
মাশাল্লাহ, আমার চোখ দুটো হয়তো জানতো না তাদের অপেক্ষার ফল এত বেশি মিষ্টি হবে। স্রোতকে ফিসফিসিয়ে বলল। আপনার স্নিগ্ধতায় আমার সব তেষ্টা মিটে গেছে স্রোতস্বিনী, তবে বুকটা একটু বেশি খা খা করছে। স্রোত নিচের দিকে তাকিয়েছিল। মেহরাদের কথা শুনে সে হাসলো, অদ্ভুত সেই হাসি। কাজী সাহেব যখন স্রোতকে কবুল বলতে বলে তখন সে সময় নেই, কেন যেন কথাগুলো আটকে যাচ্ছে, বলতে পারছে না। মেহরাদ তখন শক্ত করে স্রোতের হাতটা মুঠোবন্দি করে। স্রোত চকিতে ওর দিকে তাকায়। মেহরাদের চোখ যেন বলে দিচ্ছে, আমাকে ভরসা করুন স্রোতস্বিনী, এই যে হাত ধরলাম আর কখনো ছাড়বো না, বিশ্বাস করুন আমায়। স্রোত মেহরাদের চোখের দিকে তাকিয়েই কবুল বলে ফেলে। মেহরাদের মনে হয় সে এমন সুমিষ্ট ধ্বনি আর কখনো শোনেনি। প্রশান্তিতে তার চোখ বুঝে আসে, চোখে মুখে পূর্ণতার ঝলক। মেহরাদকে কবুল বলতে বলে সে স্রোতের দিকে তাকিয়ে স্রোতের হাতটা আরো শক্ত করে মুঠো বন্দি করে এক নিঃশ্বাসে কবুল বলে ফেলে। এ যেন মেহরাদের চাওয়ার পরিণয়। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। মেহরাজ যে স্রোতের হাত ধরে ভরসা দিয়েছে সবটাই সিরাজ সাহেব দেখেছেন। ওনার ভেতরেই প্রশান্তির আনন্দ। ওনার মেয়ে ভালো থাকবে, সঠিক মানুষের হাতেই তিনি কন্যাদান করেছেন। বিয়ে পড়ানোর সময় রায়হান মেহরাদের আর বান্ধবীর স্রোতের পিছনে দাঁড়িয়েছিল। রায়হান আজ অনেক চেষ্টা করলেও বান্ধবীর সাথে কথা বলতে পারেনি। তখনই ফিসফিসিয়ে বলে, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। 1 বছর আগে প্রেমে পড়িনি, তবে এই একটা বছর ভালোবাসেছি, অপেক্ষা করেছি। এবার না হয় প্রেমে পড়ব, নতুন ভালোবাসার ইতিহাস গড়ব। আগে ভালোবাসা, তারপর প্রেম। বান্ধবী বিস্ময় নিয়ে তাকালে রায়হান হেসে চোখ মারে তাকে। কন্যা বিদায়ের পালা। বিয়ের এত এত আনন্দে যেন এক নিমিষে শেষ হয়ে যায়। সব রং যেন ফিকে হয়ে যায় কন্যা বিদায়ের সময়। বাতাসে করুণ বাঁশির সুর। মনের ভেতরে মন খারাপেরা তখন উত্তাল পাত্তাল ঢেউ হয়ে বয়। সবার চোখে জল, আর কোনো একজনের মনে সব ছেড়ে ছুড়ে যাওয়ার বেদনা। কি জানি কি হয়, নতুন জীবনে নতুন পরিবারের মানুষ কেমন জানি হয়। কত হাজার রকমের চিন্তা তখন মাথায় আসে। বান্ধবীর চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু যার বিয়ে তার কোনো ধ্যান নেই। সে চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে। তার মতে মেয়েরা এত কেন কান্নাকাটি করে? সে কাঁদবে না, একটুও না। তার সাথে কান্না করা যায় না, মানায় না তাকে। স্রোত সাহেলা বেগমকে বলেছে, সংসারটা এতদিন যেভাবে সামলেছ এভাবেই সামলিয়েছ। বান্ধবীকে কান্না করতে দেখে জড়িয়ে ধরে বলেছে, কান্না করছিস কেন? তুই তো বলেছিলি বিয়ে করে নিতে, এখন কাঁদছিস কেন? বান্ধবী হিচকি তুলতে তুলতে বলে, ও তুই বুঝবি না, পাষাণ মহিলা কোথাকার। বোনের কথায় শ্রদ্ধা হাসে খানিকটা, তারপর বাবাটিকে ইশারা করে শক্ত কণ্ঠে বলে, ওনার দিকে খেয়াল রাখিস। বলে স্রোত গাড়িতে উঠে বসে। মেহরাত জানে স্রোতের বাবার সাথে স্রোতের সম্পর্ক ভালো না। মেহরাত সিরাজ সাহেবের কাছে গিয়ে ওনার হাত দিয়ে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আজ থেকে আপনি জানবেন আপনার একটা বড় ছেলে আছে যে আপনাদের সবার ভরসা হতে চায়। আমি সব ঠিক করে দিব। খুশিতে সিরাজ সাহেবের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে। সে মেহরাদের পিঠে হাত বুলিয়ে বলে, বিশ্বাস আর ভরসা দুটোই করলাম, আশা করি মর্যাদা রাখবে। বিপরীতে মেহরাত হাসি উপহার দেয়। তারপর গাড়িতে উঠে পড়লে গাড়ি চলতে থাকে নিজ গন্তব্যে। গাড়ি যখন ব্যস্ত রাস্তায় তখন পরন্ত বিকেল। এই গাড়িতে সৈয়দ, মেহরাত, রিহানা আর ড্রাইভার ছাড়া আর কেউ নেই। রিহানা ড্রাইভারের পাশের সিটে বসে মোবাইলে ব্যস্ত। স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে আর মেহরাত স্রোতের দিকে তাকিয়ে আছে। মেহরাত যে তার দিকে অপলক তাকিয়ে আছে সেটা স্রোত ভালোভাবেই বুঝতে পারছে। তার কেমন জানি অস্বস্তি হচ্ছে। একসময় সে মেহরাতের দিকে ঘুরে বসে জিজ্ঞাসা করে, কি দেখছেন এমন করে? আপনাকে। মাতাল করা সেই কণ্ঠস্বর। আগে দেখেননি? এই রূপে তো নয়। এতক্ষণ কি করছিলেন? সবার সামনে মন ভরে দেখতে পারিনি স্রোতস্বিনী। এবার যেন স্রোত লজ্জা পেল খানিকটা। সে চুপ করে রইল। মেহরাত স্রোতের হাতটা নিজের মুঠো বন্দি করে বলল, জানেন স্রোতস্বিনী, বিশ্বাসই হচ্ছে না আপনি আমার হয়ে গেছেন সম্পূর্ণভাবে। এ যেন একটা স্বপ্ন, ঘুম ভেঙে গেলেই শেষ। খুব করে চাচ্ছি ঘুম না ভাঙুক। এই স্বপ্ন
শেষ না হোক। স্রোত চুপ করে মেহরাতের কথা শুনছে। স্রোতের হাতটা দিয়ে নিজের গালে স্পর্শ করে রাখে মেহরাত আর বলে, আমাকে বিশ্বাস করে নিজেকে আমার নামে লিখে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে স্রোতস্বিনী। স্রোত হাতটা ছাড়ায় না, ইচ্ছে করছে না। তার এই মুহূর্তটা ভালো লাগছে, একটু বেশি ভালো লাগছে। মনে প্রাণে চাচ্ছে সময়টা এখানেই থমকে যাক, এই ভালো লাগা সারা জীবন থাকুক। বউবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বধূবরণ হবে এখন। বনলতা বেগমের খুশি দেখে কে? ওনার মুখে একটাই কথা, আমার আর এক মেয়ে বাড়ি চলে এসেছে। বধূবরণে যেসব নিয়মকানুন আছে সব শেষ করে বনলতা বেগম স্রোতকে জড়িয়ে ধরে। তারপর স্রোতকে নিজে হাতে ধরে বাড়িতে প্রবেশ করেন। উনি খুশিতে আত্মহারা। স্রোতকে বলেন, এখন আমার বাড়িটা পূর্ণ হলো, আমার আর আমার বাড়ির অপেক্ষার সমাপ্তি। রাত 10টা। স্রোত মেহরাতের ঘরে বসে আছে। তাকে সবাই এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছিল। একটু আগে বনলতা বেগম এসে সবাইকে ধমকে বাহিরে পাঠিয়ে দেন, এই বলে যে মেয়েটা এখন ফ্রেশ হবে, তোরা ওকে ডিস্টার্ব করিস না। সবাই বেরিয়ে যাওয়ার পর স্রোতের অস্বস্তি কিছুটা কমে। সে ভালো করে মেহরাতের রুমটা পর্যবেক্ষণ করছে। এক পাশের দেওয়ালে ইউনিফর্ম পরা অনেক ছবি, সাথে বাবা মা বোনের ছবি। দেওয়ালের এই পাশটা যেন ফটো গ্যালারি। রুম দেখে স্রোত এতটুকু বুঝেছে যে মেহরাত অনেক শৌখিন আর গোছালো। এরই মধ্যেই মেহরাত রুমের দরজায় নক করে বলে, আসবো? আপনার ঘর, আপনি অনুমতি চাচ্ছেন? আগে আমার ছিল, এখন আমাদের, তাই অনুমতি নিলাম। রুমে প্রবেশ করতে করতে হেসে বলে মেহরাত। মেহরাত দেখে স্রোত এখনো সেই বধূ বেশেই আছে। সে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, আপনি এখনো ফ্রেশ হননি কেন? অস্বস্তি হচ্ছে না এত ভারী সাজ পোশাকে? আসলে সবাই এখানেই ছিল তাই। যান, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। স্রোত ফ্রেশ হওয়ার জন্য নিজের ব্যাগ খুলতে যাবে, তখনই মেহরাত একটা প্যাকেট এগিয়ে দিয়ে অনুরোধ করে বলে, এটা পরবেন এখন প্লিজ। স্রোত প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহরাত আবার বলে, খুলেই দেখুন। স্রোত প্যাকেটটা নিয়ে খুলতে শুরু করে। প্যাকেটটা খুলে সে অবাক হয়ে যায়। এটা তো সেই সাদা শাড়িটা, যেটা বিয়ের শাড়ি কেনার সময় ছিল। স্রোত বুঝতে পারলো এটা কেনাই ছিল ওই দিন মেহরাজের কাজ। সে মেহরাদের দিকে তাকালে মেহরাত বলে, সাদা রংটা আপনাকে অনেক মানায় স্রোতস্বিনী। শুভ্রতার আবরণে আপনি যেন এক স্নিগ্ধতার রাজ্যের শুভ্র রানী হয়ে যান। আমি আপনার শুভ্রতার ছায়া হয়ে থাকতে চাই। স্রোত চুপ করে রইল। মেহরাত বলল, আপনি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন, আমি আসছি। বলে মেহরাত চলে যায়। স্রোত শাড়িটার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে আসলে সাদা রং তাকে এতটা মানায়। স্রোত একদম গোসল সেরে বের হয়। এখন একটু হালকা লাগছে। মেহরাত রুমে নেই। স্রোতের কেমন জানি লাগছে, একটু একটু ভয়ও করছে। নতুন ঘর, নতুন পরিবেশ। মেহরাতের সাথে সে আজকে এক রুমে থাকবে ভাবতে অন্যরকম শিহরণ জাগছে। সে এসবে পাত্তা না দিয়ে বারান্দায় চলে যায়। তার পরনে মেহরাতের দেওয়া সাদা শাড়ি। সদ্য গোসল করে আসা রমণীর ভেজা চুলগুলো পিঠের ওপর কোমর অবধি ছড়িয়ে দেওয়া। আজকে পূর্ণিমা। পূর্ণিমা রাতে পৃথিবীর জলের স্থলে নেমে আসে সুন্দরের দেবতা। মানুষের মনকে চন্দ্রগ্রস্ত করে দিয়ে এক মায়াময় মোহ রচনা করে রাতের চাঁদ। না আলো না আধার, এমন এক রহস্যের মায়াজালে মানব মনকে বন্দি করতে পারে কেবল চাঁদনি রাত। স্রোত চন্দ্রবিলাসে মত্ত। রুম থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। মেহরাত রুমে এসে বুঝলেও মাথা ঘামায় না স্রোত। সে আকাশ দেখতে ব্যস্ত। হঠাৎ সে অনুভব করে তাকে দুটো হাত বন্দি করে ফেলেছে। হাতে একগুচ্ছ শুভ্র গোলাপ। স্রোত বুঝতে পারে এই ফুল আনতে মেহরাত তখন বেরিয়ে গিয়েছিল। মেহরাতের চুল থেকে পানির ফোঁটা স্রোতের ঘাড়ে পড়তেই স্রোত শিউরে উঠল। মেহরাত আদুর স্বরে বলে উঠল, আপনি আমাকে ছাড়াই চন্দ্রবিলাসে মত্ত হয়েছেন স্রোতস্বিনী। এটা কিন্তু অন্যায়, ঘোর অন্যায়। স্রোত তার শখ হলো সে আবদ্ধ। এবার মেহরাত স্রোতকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে ফুলগুলো দিয়ে বলে, আমার স্নিগ্ধতার রাজ্যের শুভ্র রানী স্রোতস্বিনী, আপনাকে
শুভ্র গোলাপগুচ্ছ ছাড়া অসম্পূর্ণ লাগছিল। গোলাপগুচ্ছ গ্রহণ করে নিজেকে সম্পূর্ণ করুন। স্রোত ফুলগুলো গ্রহণ করে। সে মেহরাতকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। সে আবার মেহরাতকে পিছ দিয়ে রেলিংয়ে হাত রেখে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। মেহরাতও তার পাশে দাঁড়ায়। তার চুপ, সময় চুপ, প্রকৃতি চুপ। এভাবে অনেকটা সময় পার হয়। স্রোত নীরবতা ভেঙে শান্ত স্বরে বলে, আপনি যদি কখনো আমার সুখ নাও হতে পারেন, তবুও কখনো দুঃখ হবেন না। আমি গ্রীষ্মের প্রচণ্ড তাপ সহ্য করতে পারলেও খরা সহ্য করতে পারবো না। মেহরাত এতক্ষণ স্রোতকেই দেখছিল। সে স্রোতের দু কাঁধের ওপর নিজের হাত রেখে স্রোতকে নিজের দিকে ঘোরায়। স্রোত মেহরাতের চোখের দিকে তাকিয়ে এভাবেই মেহরাত বলে ওঠে, আপনি আমার কাছে দক্ষিণা বাতাসের মতো আসা এক উপহার বসন্তের, যে আমায় প্রশান্তি দেয়। তাকে আমি শীতের রিক্ততা দেই কি করে? আপনি আমার কাছে রাতের আকাশের এক ফালি চাঁদ, যে আমায় আলোকিত করে। তাকে অমাবস্যা দেওয়ার সাধ্য কি আছে আমার? স্রোত অনিমেষ চেয়ে রইল ওই ধূসর বর্ণের চোখগুলোর দিকে। এই চোখে কি আছে? সে না চাইতেও হারিয়ে যায় কেন? কেন সামলে রাখা যায় না নিজেকে? ধূসর বর্ণের চোখগুলোতে ধীরে ধীরে ঘোর লেগে যায়। মেহরাত প্রথমে স্রোতের কপালে অধর ছোঁয়, তারপর দু চোখে। আবেশে স্রোত চোখ বন্ধ করে ফেলে। তার ঠোঁটগুলো কাঁপছে। এই প্রথম কোনো পুরুষের এত কাছে সে। এই স্রোতে না আছে উন্নততা, না আছে কামনা, শুধু আছে প্রমত্তময় ভালোবাসা। মেহরাত স্রোতের মুখটা নিজের দুহাতে আগলে নিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, ওপেন ইওর আইস স্রোতসিনী, আই ওয়ান্না সি মাই সেলফ ইন ইওর আইস। আমি নিজেকে তোমার চোখে দেখতে চাই। আই হ্যাভ ডাইড এভরি ডে ওয়েটিং ফর ইউ স্রোতসিনী, প্লিজ ওপেন ইওর আইস। স্রোত চোখ খুলে সেই দৃষ্টিতে যেন উন্মত্তা, ভালোবাসা সবই আছে। উন্মত্ত দৃষ্টি। তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট মেহরাতের ঘোর লাগিয়ে দেয়। যতই হোক সামনে প্রিয় নারী। মেহরাত একটা ভুল করে ফেলে। সে স্রোতের অধরে অথর ডুবিয়ে দেয়। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে মারাত্মক এক ভুল করে ফেলেছে, সে সিটকে দূরে সরে যায়। মাথা নত করে অপরাধী স্বরে বলে, সরি স্রোতসিনী, I am extremely sorry. I have no intention. I really could not realize I should control myself, but I could not. I am really very আর কিছু বলতে পারলো না মেহরাত। স্রোত বলতে দিল না। মেহরাতের অপরাধী চেহারা, মাথা নত করা যেন স্রোত মানতে পারল না, একদম না। সে মেহরাতের দিকে এগিয়ে যায়। মেহরাতের পায়ের ওপর ভর দিয়ে মেহরাতকে চুপ করিয়ে দেয়। মেহরাত প্রথমে অবাক হলেও এক পর্যায়ে স্রোতের বাধ্যতা স্বীকার করে। অনেকক্ষণ পর স্রোত ছেড়ে দেয় মেহরাতকে। মেহরাতের দিকে পিঠ দিয়ে ঘুরে দাঁড়ায়। সে হাঁপাচ্ছে, বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। মেহরাত এগিয়ে গেল স্রোতের দিকে। স্রোতের আঁচল গলিয়ে নিজের দুহাতের বিচরণ চালাচ্ছে। স্রোতের ঘাড়ে থুতনি রেখে বলে, তুমি আজ শেষ স্রোত। স্রোতকে কুলে তুলে নেই মেহরাত। রুমের ভেতর নিয়ে যেতে যেতে বলে, সর্বগ্রাসী বিনাশিনী স্রোতসিনী, আমার বিনাশ তো করেই ফেলেছ। এখন নিজের বিনাশের জন্য আমাকে প্রশ্রয় দিচ্ছ। পরে কিন্তু আমাকে দোষ দিও না। ফুলগুলে অনাদরে অবহেলায় বারান্দাতেই পড়ে রইল। স্রোত এক দৃষ্টিতে মেহরাতের পানে চেয়ে আছে। মেহরাত তাকে বিছানায় শুয়ে দিল। তারপর আচমকা ঘর অন্ধকার হয়ে যায়। স্রোত অন্ধকার ভয় পায়। অনেকক্ষণ মেহরাতের সার শব্দ না পেয়ে স্রোত ভয় পেয়ে থেমে থেমে ডাকতে লাগলো, মেহরাত, আমি অন্ধকার ভয় পাই মেহরাত। শুনশান নীরবতা ঘেরা অন্ধকার রুমটাই। মেহরাতের টুর শব্দটুকু আর পাওয়া গেল না। স্রোত ভীত হয়ে বলতে লাগলো, হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? আলো কোথায়? হঠাৎ নিজের পাশে কারোর অস্তিত্ব টের পায় স্রোত। ঠান্ডা হাতের স্পর্শে শিউরে ওঠে সে। মানব স্রোতের পিঠ জুড়ে ছড়ানো চুলগুলোকে এক পাশে করে ঘাড়ে কাঁধে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে কানে কাছে গিয়ে মাদকতায় মেশানো স্বরে বলে ওঠে, এই যে আমি আলো। সকালে ঘুম ভাঙতেই স্রোত নিজেকে মেহরাতের বুকে আবিষ্কার করলো। মেহরাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলে সে উড়ে যাবে। স্রোত কোনো মতে বাঁধন ছেড়ে উঠে বসে। তার নজর যায় ঘুমন্ত মেহরাতের মুখে। কি শান্তিতে ঘুমোচ্ছে এখন। পৃথিবীর সকল শান্তি যেন তার চোখ মুখে উপচে পড়ছে। স্রোতের মনে পড়ে যায়
কাল রাতের কথা। কি পাগলামিটা নেয় করলো লোকটা, মুখে শুধু একটা কথাই ছিল, তুমি আমার অনেক শখের স্রোত, অনেক শখের। প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার অপেক্ষায় মরেছি। স্রোত ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে যায়। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে। পরনে তার নীল শাড়ি, ভেজা চুলগুলো পুরো পিঠ দখল করে আছে। নিজের এই রূপ বড়ই অপরিচিত স্রোতের। নিজেকে কেমন অচেনা লাগছে, খুবই অচেনা। গলার কাছটায় স্বামীর শখ স্পষ্ট। স্রোত নিজের প্রতিবিম্ব দেখতে ব্যস্ত। হঠাৎ দুটো হাত তাকে বন্দি করে ফেল, ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন হয়, স্রোত প্রথমে শিউরে উঠল, পরে নিজেকে সামলে নেয়। মেহরাত এবার স্রোতের কাঁধে থুতনি রেখে আয়নায় দৃষ্টি ফেলে, ঘুমো ঘুমো কণ্ঠে বলে, আপনার এই রূপ অনেক ভয়ঙ্কর স্রোতসিনী, অনেক ভয়ঙ্কর। আমার গলা শুকিয়ে আসে, বুকে চিনচিনে ব্যথা হয়। আপনাতেই আমার মরণ নিশ্চিত স্রোতসিনী। স্রোত চেয়ে রইল মেহরাদের প্রতিবিম্বের দিকে, নিজেকে ছাড়িয়ে নিয়ে শান্ত গলায় বলে, ফ্রেশ হয়ে আসুন। মেহরাত হেসে স্রোতের পিছন পিছন গিয়ে আবার জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলে, গতকাল রাতে আপনি আমার নাম ধরে ডেকেছেন। আহা স্রোতসিনী, আপনার কণ্ঠে আমার নাম এত সুন্দর লাগে, আগে জানলে তো রেকর্ড করে রাখতাম, তারপর বারবার শুনতাম। রাতের কথা মনে পড়তেই স্রোতের লজ্জায় মরিমরি অবস্থা। সে নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়ে মেঝে খুঁড়ছে। মেহরাত তা দেখে বাঁকে হেসে বলে, আপনাকে লজ্জা পেলে পুরো রসগোল্লার মতো লাগে, মনে হয় এক কামড়ে খেয়ে ফেলি। স্রোত মেকি রাগ দেখিয়ে ধাক্কা দিয়ে সরে যায় মেহরাত থেকে। মেহরাত শব্দ করে হেসে ফেলে, তারপর স্রোতকে কোলে তুলে দিয়ে ঘুরতে থাকে। স্রোতসিনী, আপনি আমার, আপনি আমার। পুরো পৃথিবী জানুক আপনি পরিপূর্ণভাবে মেহরাত সাদাফের হয়ে গিয়েছেন। পৃথিবী সবাইকে জানিয়ে দাও, রটিয়ে দাও, আমি আমার ব্যক্তিগত স্রোতসিনীকে কতটা ভালোবাসি। স্রোত তার পাগল প্রেমিক পুরুষের উন্মত্তাই অপলক চেয়ে রইল। আজ বিকালে মেহরাত চলে যাবে বিধায় স্রোতদের বাড়ির মানুষকে বউ ভাতের নিয়ম রক্ষা করার জন্য আজ আসতে বলেছেন বনলতা বেগম। বর বাড়িতে না থাকলে বউ ভাত কেমন করে হবে, তাই বাড়ি জুড়ে এখন আয়োজন চলছে। স্রোত সবার সাথে টুকটাক কথা বলেছে। এই বাড়ির মানুষগুলো অনেক মজার, সবাই কত হাসি ঠাট্টা করে। সে যে নতুন বউ, নতুন সদস্য, সবার ব্যবহারে তা বোঝা যায় না, মনে হয় কত দিনের চেনা। স্রোত গিয়েছিল রান্নাঘরে শাশুড়িদের সাহায্য করতে। শাশুড়িরা তাকে ধমকে ঘরে পাঠিয়ে দিয়েছে, বলেছে আমরা থাকতে তোমার কিছু করতে হবে না, সংসারের কাজ করার জন্য সারা জীবন পড়ে আছে। বনলতা বেগম জানিয়েছেন, খবরদার রান্নাঘরে ঢুকবে না। এতদিন যেমন লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলে তাই থাকো, আগে ক্যারিয়ার তারপর অন্য কিছু। আর আজকে আমার ছেলেটা চলে যাবে, ওকে সময় দাও। শেষের কথাটা শুনতেই স্রোতের মন খারাপ হয়ে যায়। সে যেন ভুলেই বসেছিল মেহরাতে যাওয়ার কথা। বনলতা বেগম আবার বলেন, সময় মতো তৈরি হয়ে নিও কেমন, সবাই চলে আসবে। স্রোত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলে বনলতা বেগম মাথায় হাত বুলিয়ে চলে যান। মেহরাত সকালের খাওয়া দাওয়ার পর কোথায় যেন গিয়েছে, এখনো ফেরেনি। স্রোত চলে যায় বারান্দায়। বারান্দাটা যেন তার রাজ্য, তার সুখ দুঃখ হাসি কান্নার প্রকাশ সবটাই যেন এই বারান্দাটাতেই আবদ্ধ। মেহরাত চলে যাবে ভাবনাটা মাথা থেকে যাচ্ছেই না। তার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কেন হচ্ছে জানে না। লোকটার মাই তো কবে পড়ে গিয়েছে, ভালোবেসে ফেললো। এত তাড়াতাড়ি ভালোবাসা যায়, হয়তো যায়। তখনই পাশে কারোর উপস্থিতি টের পায় স্রোত। তার পাশের রেলিংয়ে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। স্রোত দেখলো লোকটাকে, বুঝলো তার মন খারাপ। ভনিতা না করে জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আপনার? মেহরাত জবাব দিল না। স্রোত এগিয়ে গেল মেহরাতের দিকে, নিজের দিকে ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করলো, বলুন মন খারাপ কেন? আমি আজকে চলে যাচ্ছি স্রোত। বুক ভরা নিঃশ্বাস নিয়ে স্রোতের দিকে তাকিয়ে বলে। স্রোতের নিজের মন খারাপ বুঝতে দিল না। সে আগের জায়গায় চলে গেল, হাসতে হাসতে বলল, এর জন্য মন খারাপ করছেন? এটা কি নতুন নাকি দেশের দায়িত্বে আছেন আপনি? মেহরাত এগিয়ে এসে পেছন থেকে স্রোতকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো অনুনয় করে বলে, আগে তো বউ ছিল না, এখন বউ আছে।
কই বিয়ে করলাম? বউ নিয়ে ঘুরবো ফিরবো, সময় কাটাবো, হানিমুনে যাব, তা না। স্রোত হেসে ফেলো, পিঠ ঠেকালো মেহরাতের বুকে। মেহরাত আরও শক্ত করে আগলে নিল তাকে। স্রোত বাঁকা হেসে পড়ল, মেজর মেহরাত সদফ কিনা একদিনেই বউ পাগল হয়ে গেল। মেহরাত স্রোতের ঘাড়ে টুপ দিয়ে বলে, অনেক। স্রোতদের বাড়ি থেকে মানুষ চলে এসেছে। স্রোতের মামা, মামি, বাবা, বান্ধবী আর সাহেলা বেগম। স্রোতের দূর সম্পর্কের ওই ফুপি গতকালই বাড়িতে চলে যান। সাহেলা বেগম আসতে চাননি, বাড়ির পরিচালিকা বলে বান্ধবী জোর করে নিয়ে এসেছে। বলেছে, আমরা তোমাকে বাড়ির সদস্যই মনে করি। স্রোত ও সাহেলা বেগমকে দেখে অনেক খুশি হয়েছে। বান্ধবী স্রোতকে দেখতেই সবার সামনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আপু, মনে হচ্ছে কত বছর পর তোকে দেখলাম, এখন শান্তি লাগছে। তোকে কত সুন্দর লাগছে আপু। সবার সামনে এভাবে বলে স্রোত অপ্রস্তুত হয়ে যায়। বনলতা বেগম বলেছেন বান্ধবীকে নিয়ে নিজের ঘরে যেতে। স্রোত মামা মামির সাথে টুকটাক কথা বলে বান্ধবীকে নিয়ে ভেতরে চলে যায়। স্রোতের বাবা মেয়ের পানে অনিমেষ চেয়ে রইল। তার মেয়ের মুখে হাসি, কত সুন্দর লাগছে তার বড় মেয়েকে। মেহরাত খেয়াল করেছে স্রোত তার বাবাকে এড়িয়ে যাওয়ায় উনি কষ্ট পেয়েছেন। ওনার চেহারায় অসহায়ত্ব স্পষ্ট। তাই মেহরাত চলে যায় শ্বশুরকে সঙ্গ দিতে। এদিকে ড্রয়িং রুমে রায়হানও উপস্থিত ছিল। বান্ধবী দিকে অপলক তাকিয়ে থাকলেও বান্ধবী একটা বারের জন্য তার দিকে তাকায়নি। রায়হান জানে এটা তারই কর্মফল। বান্ধবী রুমে এসে সারাটা রুম ঘুরে ঘুরে দেখছে। তার বোনের পছন্দ আর মেহরাতের পছন্দ অনেকটাই এক। তা ঘর সাজানো দেখে বোঝা যাচ্ছে। স্রোত তখন বিছানায় বসে, তার পরনে নোট পিঙ্ক কালারের শাড়ি। বান্ধবী চোখগুলো ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, তোকে সাজিয়ে দিল কে? তুই তো সাজতে পারিস না। রিহানা আর নয়না আপু জোর করে সাজিয়েছে। স্বাভাবিকভাবেই বলে স্রোত। ভালোই করেছে, নতুন বউ না সাজলে ভালো লাগে নাকি? তুই তো নিরামিষ একটা। বোনের পাশে বসতে বসতে বলে বান্ধবী। স্রোত রাগী চোখে বোনের দিকে তাকাতেই বান্ধবীর চোখ যায় স্রোতের গলার কালশিটে জায়গাটাই। বলা বাহুল্য, সবার সামনে স্রোত ঘোমটা দিয়ে রেখেছিল। রুমে আসতেই ঘোমটা ফেলে দিয়েছে। বান্ধবী বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, তোর এখানটায় কি হয়েছে রে? স্রোত লজ্জায় আমতা আমতা করে বলে, বিষ পিঁপড়া কামড়েছে। বান্ধবী দুষ্টুমি করে বলে, ও বিষ পিঁপড়া, মেরাদ ভাইয়াকে বলে দিব রুমে ঔষধ দিতে। বলে শব্দ করে হেসে ফেলে বান্ধবী। স্রোত কিছু বলতে যাবে, তার আগেই রুমে মেহরাতের আগমন। স্রোত উঠে চলে যায় আয়নার সামনে। মেহরাত হেসে জিজ্ঞাসা করে, শালিকা, এত হাসছো কেন? কি হয়েছে? বান্ধবী মেহরাতকে দেখে চুপ করে যায়। সে বিছানা থেকে উঠতে উঠতে বলে, কিছু না ভাইয়া, আপনারা থাকেন, আমি একটু বাইরে যাই। ঘর থেকে বাইরে যেতে যেতে আবার মেহরাতকে ডাক দেয়, ভাইয়া বলো। আপনার রুমে অনেক বিষ পিঁপড়া হয়েছে, এদের নিধন করতে হবে, বুঝলেন? বলেই দৌড়ে চলে যায় বান্ধবী। স্রোতের লজ্জে মরিমরি অবস্থা। তার বোন এত পাজি, মনে মনে বোনকে প্রচুর গালি দিল সে। মেহরাত অবাক হয়ে স্রোতকে জিজ্ঞাসা করলো, বিষ পিঁপড়া আমার রুমে কি বলে গেল? স্রোত লজ্জায় চুপ করে আছে। মেহরাত আবার বলল। স্রোতের এবার রাগ লাগলো। দাঁত কিরমিরিয়ে মেহরাতের সামনে গিয়ে গলার দাগ দেখিয়ে বলল, বিষ পিঁপড়া। এটা তো বিষ পিঁপড়া। আমাকে বিষ পিঁপড়া বলে গেল? চোখগুলো বড় বড় করে বলল মেহরাত। মেহরাতের চোখের ভঙ্গিমা দেখে স্রোত হেসে ফেল। মেহরাত তাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে ঠোঁট উল্টিয়ে পড়ল, শালিকা আমার জানলই না এই বিষ পিঁপড়া আরো কত কিছু করে ফেলেছে। অসভ্য পুরুষ মানুষ। আপনার কাছেই একটু অসভ্যতা করব? বাঁকা হেসে বলে মেহরাত। ছাড়ুন তো, বাসা ভর্তি মানুষ। ঢোক গিলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে স্রোত। মেহরাত ছাড়ে না, আরো জোরে জড়িয়ে ধরে বলে, আপনাকে সুন্দর লাগছে অনেক। জানি। আর কি জানেন? আমি সুন্দর, আমি জ্ঞানী, আমি গুণী। ভালোবাসি স্রোত। ভালোবাসা সুন্দর, ভীষণ সুন্দর। আমাকে ভালোবাসো না? জানি না, ছাড়ুন। মেহরাতকে ধাক্কা দিয়ে চলে যায় স্রোত। মেহরাত হাসতে থাকে, বিড়বিড়িয়ে বলে, এবার মিশন। ভালোবাসি সোনা। স্রোতের রুম থেকে বেরিয়ে বান্ধবী ড্রয়িং রুমের দিকে আসার সময় আচমকা কেউ টেনে রুমের ভিতরে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে দেয়। আচমকা
হিচকে টান পড়ায় মাধবী অবাক হলো সামনের পোস্টটিকে দেখে। চোখে মুখে রাগ দেখা যায়। সে বেরিয়ে যেতে নিলেই রায়হান তার হাত ধরে ফেলে। মাধবী দাঁত কিরমিরিয়ে বলে, সবাই বাইরের ঘরে আছে, এত মানুষের সামনে আমাকে আবারও হেনস্থা করবেন না। করুণ স্বরে নত মুখে বলে রায়হান, আপনি এসব কেন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি মাধবী, পরে এটা বুঝেছি আমি। কিন্তু আমি বাসি না। তাচ্ছিলের সাথে বলে মাধবী। আমি ভালোবাসি খুব বেশি, এটাই যথেষ্ট নয় কি? 1 বছর আগে ঠিক এই কথাটা আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি অন্যজনের ছিলেন। রাগান্বিত কণ্ঠে দাঁত কিরমিরে বলে মাধবী, আমি ওই সময় বুঝতে পারিনি, আমি ওই সময়ের জন্য সরি। আমাকে আমার ভুলের প্রায়শ্চিত করার সুযোগ দাও। প্রলম্বিত শ্বাস ফেলে অনুনয় করে বলে রায়হান, একজন ঠকানোর আমার প্রতি 1 বছর পর ভালোবাসা আবার উতলে পড়েছে। শুনে রাখুন, আপনার প্রতি আমার 1 আকাশ পরিমাণ ঘৃণা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। মাধবী, আমি জানি তুমি আমাকে এখনো আগের মতো ভালোবাসো। কাতর দৃষ্টিতে তাকিয়ে বলে রায়হান। মাধবী তার কথায় পাত্তা না দিয়ে পাশের টি টেবিল থেকে একটা কাঁচের গ্লাস নিয়ে ফ্লোরে ফেলে দিয়ে রায়হানকে ভাঙা গ্লাসটার দিকে ইশারা করে বলে যে, এই যে ভাঙা গ্লাসটা, এটাকে যেদিন জোড়া লাগিয়ে আগের মতো করে দিতে পারবেন, ওই দিন আপনার সরি বহন করব। নারী যেমন তার সর্বোচ্চটা দিয়ে ভালোবাসতে পারে, তেমনি তার সর্বোচ্চটা দিয়ে ঘৃণাও করতে পারে, মাথায় রাখবেন। শান্তভাবে বলে রুম থেকে বেরিয়ে যায় মাধবী। মাধবী যাওয়ার পানে কাতর দৃষ্টিতে চেয়ে রইল রায়হান। দূর থেকে এক জোড়া চোখ সব কিছুই অবলোকন করলো। বিকেলের দিকে স্রোতের বাড়ির লোকজন চলে যেতে নিলে স্রোত মাধবীকে থেকে যেতে বলে। মাধবী থাকতে না চাইলেও যখন বনলতা বেগম বললেন, আজ মেহেরাত চলে যাবে, তুমি স্রোতের পাশে থাকলে ওর ভালো লাগবে। নতুন পরিবেশ, নতুন মানুষ, তুমি থাকলে ওর অস্বস্তি কিছুটা কমবে। দেখে যাও। মাধবী জানে তার বোন অচেনা মানুষের ভিড়ে কেমন অস্বস্তিতে থাকে। বোনের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও থেকে যায় মাধবী। স্রোত ঘরে এসে দেখে মেহরাত ব্যাগ গোছাচ্ছে। তাকে এখনো খেয়াল করেনি। সে এসে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। মেহরাত ব্যাগ গোছাতে গোছাতেই জিজ্ঞাসা করলো, কিছু বলবেন স্রোতস্বিনী? আপনি কি করে বুঝলেন আমি এসেছি? বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে স্রোত। মেহরাত ব্যাগের চেন টেনে দিয়ে স্রোতের দিকে এগিয়ে আসতে আসতে হেসে বলে, আপনার ফ্লোরাল পারফিউমের স্মেলটা আমি চিনি। ও, আপনি বের হবেন কখন? সন্ধ্যায়। খাটে হেলান দিয়ে বসে মলিন কণ্ঠে বলে মেহরাত। স্বল্পভাষী স্রোত আর মেহরাতকে ঘাটায় না। সে চলে যায় চেঞ্জ করতে। অনেকক্ষণ যাবৎ এই ভারী আবরণে আছে সে। সন্ধ্যাবেলা একটা সুন্দর দিনের সমাপ্তি জানিয়ে ঘুটঘুটে অন্ধকারের আহ্বান করে। দিনের আলোর মন খারাপের ফলেই যেন সন্ধ্যাবেলা। বিকেলের মন তখন থাকে বিষণ্ণ। মেহরাত বেরিয়ে যাবে ড্রাইভের নিচে অপেক্ষা করছে। যতদিন মেহরাত বাড়িতে থাকে ততদিন ওর ড্রাইভারের ছুটি থাকে। ওই সময়ের পরে মেহরাত স্রোতের তেমন আর কথা হয়নি। মেহরাত রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় স্রোতের কাঁধে 2 হাত রেখে বলে, আসি। নিজের খেয়াল রাখবেন, আম্মুর খেয়াল রাখবেন, আর ভালোভাবে পরীক্ষা দিবেন। আমি যেন আবার এসে শুনতে পাই আমার বউ একজন ডক্টর, আর আমাকে একটু একটু মিস করবেন, ঠিক আছে? শেষের কথাই স্রোত হেসে ফেলে। চোখের পলক ফেলে মেহরাতকে আশ্বাস দেয়, ভরসা দেয়। মেহরাত স্রোতকে ছেড়ে যেই রুমের বাহিরে পা দিবে তখনই স্রোত পেছন থেকে জড়িয়ে ধরে মেহরাতকে মাথা রাখে ওর পিঠে। সে জানে না এমন কেন করলো, তবে তার ইচ্ছে হলো। আর সে সবসময় তার ইচ্ছেকে প্রাধান্য দেয়। মেহরাত থেমে গেল। চেহারায় বিস্ময়ের সাথে প্রশান্তির ছাপ স্পষ্ট। অধর প্রসারিত করে ঘুরে দাঁড়িয়ে স্রোতের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলে, যাওয়ার সময় এত টান দেখাবেন না স্রোতস্বিনী, আমার যেতে কষ্ট হবে খুব। ফোনে তো যোগাযোগ হবেই আমাদের, বুঝেছেন স্রোতস্বিনী? প্রেম তো করতে পারলাম না, এবার না হয় বিয়ের পরেই প্রেম করব। লং ডিস্টেন্স রিলেশনশিপ হবে আমাদের, চুটিয়ে প্রেম করব, যেখানে প্রতিদিন নিয়ম করে দেখা না হলেও ভরসা, বিশ্বাস, ভালোবাসা থাকবে। স্রোত এই লোকের মতিগুদ্ধি বুঝে উঠতে পারে না।
এখনই মন খারাপ তো এখনই মজা করছে। স্রোত কটমট করে তাকালে মেহরাত শব্দ করে হেসে ফেলে, তারপর স্রোতকে নিয়ে বেরিয়ে যায়। বসার ঘরে সবাই অপেক্ষা করছে। সবাই মেহরাতকে গাড়ি অবধি এগিয়ে দিতে গেল। গাড়িতে ওঠার সময় মেহরাত বনলতা বেগমকে মজা করে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, মা, তুমি এবার কাঁদছো না কেন? অন্য সময় তো কেঁদে কেটে ভাসিয়ে দাও। তোকে আর প্রয়োজন নেই বুঝলি, এবার আমার আরেকটা মেয়ে আমার সাথে আছে।